হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনারের জন্য এই রেসিপিটি কিন্তু খুবই সুন্দর হবে। প্রথমে এখানে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 4টে ডিমকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। সিদ্ধ করার পর ডিমগুলোকে কিন্তু আমি ঠান্ডা হওয়ার পর ছুলে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। রান্নাটার জন্য একটু তেলটা বেশি লাগবে, তাই জন্য আমি এখানে প্রায় 3 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি যে সিদ্ধ করে রাখা ডিমগুলো ছুলে রেখেছিলাম সেগুলো আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আমাকে কিন্তু এখানে ডিমগুলো হালকাভাবে ভেজে নিতে হবে। একটু লালচে হলে ডিমগুলো আমি ভেজে তুলে নেব। প্রথমে ডিমগুলো তেলের মধ্যে দেওয়ার পরে ডিমগুলোকে আমি হালকাভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এই দুটো দিয়ে নিলে কিন্তু ডিমটা ভাজার সময় খুব সুন্দর একটা রং আসবে। তাই জন্য এখানে কিন্তু অবশ্যই সামান্য লবণ আর হলুদের ব্যবহার করবেন। তাই আমি এগুলো দিয়ে ডিমটাকে ভাজার জন্য আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটা পাশে রেখে দিলে পরে কিন্তু এক পাশ পুড়ে উঠবে আর অন্যদিকে ভাজা হবে না। তাই জন্য ডিমটাকে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখুন আমার ডিমগুলো হালকা লালচে ভাবে এসে গেছে। এবার কিন্তু আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু ডিমগুলো বেশি পোড়া পোড়া হয়ে যাবে এবং যখন রান্নাটা হবে তারপরে কিন্তু খেতে বেশ কিছুটা শক্ত হয়ে যাবে। তাই জন্য খুব বেশি পরিমাণে ভাজবেন না, হালকা লালচে ভাব হলেই ডিমগুলো তুলে রেখে দেবেন। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আলু। এখানে দেখুন এক একটা আলুকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এরকমভাবে আমি 2টো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ওই তেলের মধ্যেও আমাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কিছুটা তেলের মধ্যে আলুগুলোকে নাড়াচাড়া করে ভাজার জন্য আমি প্রায় হাফ মিনিট এভাবেই রেখে দিলাম। এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি, বেশি কড়া করে ভাজতে গেলে কিন্তু পুড়ে উঠবে, তাই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজবেন। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ফুলকপি। ফুলকপিটা কিন্তু দেখুন আমি বেশ বড় বড় মাপের কেটেছি, একদম ছোট মাপের কাটবেন না, তাহলে কিন্তু এটা একদম গলে যেতে পারে রান্নায়। তাই জন্য একটু ফুলকপিটা বড় মাপে কেটে নেবেন। আলুটা হাফ মিনিট ভাজা হওয়ার পর আমি ফুলকপিটা দিলাম, যাতে কিছুটা আলুটা ভাজা হয়ে যায় আর হালকা এর মধ্যে নরম ভাব আসে, তারপরে ফুলকপিটা দেবেন। তারপরে এবার আমি ফুলকপিটাকেও তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ফুলকপিটার মধ্যে পুরোপুরি তেলটা লেগে যায়। এবার আমি এটাকে প্রায় লো মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট এভাবেই রেখে দেবো, যাতে আলু আর ফুলকপিটা ভাজার সাথে সাথে বেশ কিছুটা পরিমাণে সিদ্ধও হয়ে যায়। তাহলে কিন্তু আমার শেষে একটু শক্ত ভাব থেকে যেতে পারে। দেখুন আমার এটা বেশ লালচেভাবে ভাজা হয়ে গেছে 2 মিনিট পরে। এবার আমি এগুলোকে তুলে একটা বাসনে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু একটু লালচেভাবে ভাজবেন, তবে কিন্তু এটা রান্নার পরে দেখতেও সুন্দর হবে, খেতেও বেশ ভালো লাগবে। এটা কিন্তু একদম সাদাভাবে ভাজবেন না। এবার আমি সব কিছু তুলে রেখে দিলাম, দিয়ে যে তেলটা ওখানে ছিল তার মধ্যে আমি রান্নাটা করে নেব। কিন্তু এখানে আমার মনে হচ্ছে আরও কিছুটা পরিমাণে তেল দরকার, তাই আমি আর একটু সামান্য পরিমাণে তেল এর মধ্যে দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে নিয়েছি 2টো এলাচ, দারচিনি আর 4 টুকরো লবঙ্গ। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি মাঝারি মাপে 2টো পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম। পেঁয়াজ দুটোকে দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পুরো পেঁয়াজটা তেলের মধ্যে মিশে যায়। তারপরে এখানে আমি দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ। অবশ্যই কিন্তু পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়ে নেবেন, তাহলে পেঁয়াজটা ভাজাটা খুব সুন্দর হয়। যেহেতু আমি ডিমটা ভাজার সময় এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আগেই ব্যবহার করেছি, তাই এই সময় কিন্তু আমি এখানে বেশি পরিমাণ লবণ দেব না, তাতে কিন্তু রান্নায় লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। দেখুন আমি ওইভাবে পেঁয়াজটাকে প্রায় 1.5 মিনিট ভেজে নিলাম। এখন পেঁয়াজটা হালকা লালচে ভাবে এসছে। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি মশলা। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। আমি এখানে 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি, 1.5 ইঞ্চির মতো প্রায় আদা নিয়েছিলাম, আর এখানে স্বাদ অনুসারে আপনারা আপনাদের লঙ্কাটা নিতে পারেন। আমি প্রায় 5টার মতো লঙ্কা এখানে দিয়েছিলাম, সব কিছুকে পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি পুরো মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম একবার। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি
হলুদ 1 চামচ, আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি মির্চের গুঁড়ো 1 চামচ। যেহেতু আমি লঙ্কাটা বেটে দিয়েছি তাই জন্য কিন্তু এখানে আমি আলাদা করে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। এবার দিয়ে নিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা খুব বেশি পরিমাণে দেবেন না, 1/2 চামচের মতো দেবেন। এছাড়া কিন্তু এখানে অন্য কোনো মশলার প্রয়োজন নেই, শুধুমাত্র কটা মশলা দিলেই কিন্তু রান্নাটা আমাদের খুব সহজে হয়ে যাবে। এবার আমি মশলাটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কিন্তু এখানে কষিয়ে নেওয়ার জন্য আমাকে আগেই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে তেল এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু জল। এখানে যে মিক্সির বাটিটা আমি ইউজ করেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা কিন্তু আমি এখানে দিয়ে নিলাম। একটু পরিমাণে জল না দিলে অনেক সময় মশলাটা কষানোর সময় কড়াইয়ে লেগে যেতে পারে এবং পুড়ে উঠতে পারে, তাই জন্য সামান্য পরিমাণে জল দিলে মশলা কষাটা কিন্তু খুব সুন্দর হয়। মশলাটা যখন ভালোভাবে কষে গেছে, দেখুন আমি এখানে একটা গোটা টমেটোকে স্লাইসভাবে কেটে নিয়েছি। এবার আমি এই টমেটোগুলোকে এই রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করছি। এখানে কিন্তু টমেটোটাকে আমি খুব ভালো মতো পেস্টের মতো করে নেব না, হালকা একটু 1/2 সেকেন্ড নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব চাল। এখানে আমি বাসমতি রাইসকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাইসটা যে ভিজিয়ে রাখার জন্য চালটা কিন্তু বেশ কিছুটা পরিমাণে বেড়ে যাবে এবং খুব ইজিলি এটা সিদ্ধ হবে। ভালো করে ভিজিয়ে রাখা রাইসটাকে ভালো করে জল ঝরিয়ে নিলাম, নিয়ে এবার আমি রাইসটা পুরোপুরি দিয়ে দিচ্ছি এটার মশলাটার মধ্যে। ভালো করে এবার আমাকে রাইসটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু ভালো করে চালটাকে ধুয়ে নিয়ে তবেই ভেজাবেন, আর ভিজিয়ে রাখলে চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে যাবে এবং রান্নার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তাই জন্য এটা অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখা দরকার। দেখুন আমি চালগুলোকে পুরোপুরি মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এভাবে প্রায় আমি এগুলোটাকে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। তাতে কিন্তু চালগুলো মশলার সাথে বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে। এতে কিন্তু একটা সুন্দর স্মেল ছাড়বে। তারপরে যে আলু আর ফুলকপিগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম সেইগুলো পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু ফুলকপিগুলো দেওয়ার পরে এখানে কিন্তু আলু ফুলকপিগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পুরোপুরি মশলার সাথে আলু ফুলকপি এবং চালটা ভালো করে মিশে যায়। তাই জন্য আমি আবারও এটাকে প্রায় 1/2 মিনিটের জন্য এভাবেই নাড়াচাড়া করে নেব, যাতে সব কিছু একসাথে মিশে যায় আর মশলাটা যাতে আর আলাদাভাবে না থাকে। এবার আমি দেখুন ভালো করে মিশিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি 1/2 মিনিট এটাকে এভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিন্তু এখানে অবশ্যই গরম জলের ব্যবহার করব, ঠান্ডা জলের ব্যবহার করবেন না। গরম জলের ব্যবহার করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তাতে কিন্তু যে কোনো রান্নার স্বাদও অনেক বেশি ভালো হয়। তাই জন্য আমি কিন্তু এখানে কখনোই ঠান্ডা জলের ব্যবহার করিনি। আপনারাও কিন্তু অবশ্যই রান্নাটা করার সময় গরম জলের ব্যবহার করবেন। দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি প্রায় 1/2 মিনিটের জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল। জলের পরিমাণটা কিন্তু আমাদের এখানে সঠিকভাবে দিতে হবে, না হলে কিন্তু রান্নাটা সঠিকভাবে আমাদের হবে না। জলের পরিমাণটা সবসময় চালের দ্বিগুণ হতে হবে। যদি আপনারা 100 গ্রাম পরিমাণে চাল নিয়ে থাকেন তাহলে জলের পরিমাণ কিন্তু 200 ml হতে হবে। অবশ্যই কিন্তু চালটা মেপে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা জলটা দিতে পারবেন পরিমাণ বুঝে। তাই জন্য এইভাবেই কিন্তু আমি এখানে পরিমাণ মেপেই জলটা দিয়ে নিলাম। প্রথমে কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম, তারপরে বাকি যতটা জল আমার প্রয়োজন ততটা পরিমাণে জল আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে জলের মধ্যে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরোপুরি সবজিগুলো এবং চালটা জলের মধ্যে মিশে যায়। এবং তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য লবণ আর 1 চিমটের মতো চিনি। এটা দেওয়াতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে, তাই জন্য অবশ্যই কিন্তু এখানে একটু চিনির ব্যবহার করবেন। যদি আপনারা একদমই পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু এটার স্বাদটা খুব ভালো আসবে। চিনি কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি, দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। যখনই এটা ফুটে আসবে তখনই আমি ফ্লেমটাকে লো করে ঢেকে দিলাম। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে এটা ঢেকে রেখেছিলাম। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে এবং চালটা কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে।
আমি মাঝখানে এটা একবার তুলে নিচ্ছি, কারণ একবার এটা দেখেও নিচ্ছি যে কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে, এবং হালকাভাবে একবার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপর যে ডিমগুলো আমি সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেই ভাজা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমের ব্যবহারটা করিনি, কারণ আগে যদি আমি ডিমগুলো দিতাম, অনেক সময় ডিমগুলো এতক্ষণ পরিমাণে ভাজা ডিম দিয়ে রাখলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথমে আমি ডিমটা দিইনি। বেশ কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভাজা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে সিদ্ধটা কিছুটা পরিমাণে চালটা আগে হয়ে যায়। তারপরে ভাজা ডিমগুলো দিয়ে আরও একবার আমি এটা নাড়াচাড়া করে আবারও আমি প্রায় 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। এবার আমি 7 মিনিট পরে এসে দেখছি যে এটা অনেকটা পরিমাণেই সিদ্ধ হয়ে গেছে। জল কিন্তু প্রায় টেনে গেছে। এখানে একটু জলজলা ভাব লাগছে, কিন্তু এটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আমি কিন্তু এবার এটাকে হালকাভাবে একবার নাড়াচাড়া করছি। দেখুন, জল কিন্তু নেই বললেই চলে। একটা হালকা জলের ভাব আছে, কারণ এটা কিন্তু ঢাকা দেওয়া ছিল। এবার আমি এটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে প্রায় 1 মিনিটের জন্য কিন্তু আমাকে এটা একদমই ঢাকনা ছাড়া রেখে দিতে হবে লো ফ্লেমে। লো ফ্লেমে ঢাকনা ছাড়া রেখে দিলে কিন্তু যে জলজলা ভাবটা এর মধ্যে আছে সেটা পুরোপুরি টেনে যাবে। দেখুন, 1 মিনিট পরে আমার কিন্তু এটা পুরোপুরি টেনে গেছে, এবং এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি কিন্তু এটাকে হালকাভাবে একবার নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে নেব। তারপরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে কিন্তু আর বেশি নাড়াচাড়া করবেন না, কারণ রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। আমি জাস্ট ধনেপাতাটাকে একবার হালকাভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখুন। আপনারা যদি ট্রাই করেন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানান। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।